নির্বাচনের ১৫ দিন পর পর্যন্ত বোধহয় তাদের একটা নির্দেশনা ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অনুরোধ ছিল। এটা এখন শেষ হয়ে গেছে সম্ভবত। কিন্তু সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিং এর সমস্যা আছে, ট্রেনিং দিতে পারছে না বা অন্যান্য কর্মকাণ্ডের সমস্যা আছে। কিন্তু আমরা এখন সরকারে দায়িত্ব নেয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু কি উন্নয়ন হয়েছে, কি করা যায় সেটা একটা সমন্বিতভাবে আমাদেরকে দেখতে হবে। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না তাদেরকে কবে উইথড্র করা হবে, তবে অবশ্যই সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে একসময় উইথড্র করা প্রয়োজন করতে হবে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে আপনাদের বিগত বিএনপি সরকারের সময় এই আপনাদের দেওয়া র্যাবের নামও পাল্টানো হয়েছে অন্তর্বর্তী সরকার, এবং তাদের পোশাকও পরিবর্তন করা হয়েছে। আপনারা কি সেই র্যাবের নাম রাখবেন কিনা, এবং এই পোশাক যে পরিবর্তন এটা কি আবার চেঞ্জ করবেন কিনা, আপনার বক্তব্য? এটা একটা জন চাহিদা আছে এবং জুলাই জাতীয় সনদেও একটা সুপারিশ গৃহীত আছে যে র্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, র্যাব বিলুপ্ত করার বিষয়ে, র্যাবের নাম পরিবর্তন করার বিষয়ে। কিন্তু ওগুলো সব রাজনৈতিক সমঝোতা, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটা স্পেশালাইজড ফোর্স, ল এনফোর্সিং ফোর্স আমাদের দেশে চাই কিনা, এর উত্তর হবে অবশ্যই চাই। তখন আমরা সেটা কী আদলে রাখবো, তাদের জুরিসডিকশন কী হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি কী হবে, তাদেরকে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি এবং সর্বোচ্চ সেবা গ্রহণ করতে পারি, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আচ্ছা, ও আগে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এবং রাজনৈতিক ব্যাপক আলোচনা হচ্ছে যে জুলাই আগস্টে যে 44 জন পুলিশ নিহত হয়েছে, এ নিয়ে বিএনপি মহাসচিব মহোদয় যে রিমন্ত্রী মহোদয় আপনার রেফারেন্সে বক্তব্য দিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা হবে, এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? তা আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না। না, আমি তো এই বিষয়ে ইতিপূর্বে কোনো বক্তব্য দেইনি, দিয়েছি কিনা। আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে, এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামের একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি। অস্ত্র এবং গুলি আমরা প্রথম দিনেই এখানে সেই সিদ্ধান্ত নিয়েছি যে লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো জমা দিতে বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে, তার মধ্যে সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো 10 সহস্রের বেশি হবে, 10 সহস্রাধিক অস্ত্র জমা হয়নি। তো সেই হিসাবে সেগুলো অবৈধ হয়ে গিয়েছে,
এবং সেই লাইসেন্সও বাতিলযোগ্য। আমি আজকেই একটা সার্কুলার পাঠিয়েছি গত 2-3 দিন আগে, যে আমরা একটা মিটিং করেছিলাম তার সিদ্ধান্তের আলোকে, যে 2009 সাল থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের এবং তার অধীনে ক্রয়কৃত অস্ত্র, এগুলোর পূর্ণাঙ্গ একটা তালিকা আমরা অস্ত্রের ক্যাটাগরি ওয়াইজ দেওয়ার জন্য জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, জেলা প্রশাসকদের কাছে। দ্বিতীয়, ওখানে আরেকটা সার্কুলার আমরা দিয়েছি যে 2024-এর 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নির্দেশনা জারি করা হয়েছিল যে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার জন্য, তার মধ্যে যে সমস্ত অস্ত্র জমা পড়েনি তার এই সমস্ত ক্ষেত্রে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, গৃহীত পদক্ষেপ কি, সেই মামলাগুলো উদ্ধার হয়েছে কিনা, সেই অস্ত্রগুলো বেআইনি বিধায় সেগুলো উদ্ধার করা হয়েছে কিনা, বা কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা করা হয়েছে কিনা। তৃতীয়ত, আরেকটা নির্দেশনা আমরা জারি করেছি আজকে, যে সমস্ত অস্ত্রের লাইসেন্স 2009 থেকে 2024-এর 5ই আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এবং নীতিমালা বহির্ভূত হয়ে থাকে, সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করতে হবে। সেই জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে এবং এনএসআইয়ের যুগ্ম অথবা উপপরিচালক জেলার তাকে সদস্য করে এবং পাবলিক প্রসিকিউটরও সেখানে সদস্য থাকবে। এই কমিটিটা আমরা ফর্ম করে দিয়েছি। তারা স্ক্রুটিনি করে আমাদেরকে একটা নির্ধারিত সময় দেয়া আছে, তার মধ্যে তারা রিপোর্ট করবে যে কোনগুলো রাজনৈতিক বিবেচনা দেয়া হয়েছে এবং নীতিমালা বহির্ভূতভাবে দেয়া হয়েছে। তখন সেই বিষয়ে আমরা রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত নেব। অনেক কথা বললাম তো, কত নিউজ করবে। আচ্ছা, ভারতীয় হাই কমিশনার সাহেব সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এগুলা নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সাথে হাই কমিশনারগণ বা অ্যাম্বাসেডরগণ সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, এটা তারই অংশ। তাছাড়া আমরা প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন এবং সীমান্ত নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে কথা বলতে এসেছিলেন। তা আমরা একটা সহযোগিতা চেয়েছি অন দ্য বেসিস অফ মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। আমরা উভয় দেশে আমাদের সম্পর্ক বজায় রাখব এবং ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি তারা একটা সার্বভৌম সমতার ভিত্তিতে এবং অন দ্য বেসিস অফ মানে মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। এই এক্সারসাইজটা আমাদের চালু রাখতে হবে এবং কন্টিনিউয়াস এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব। বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি, যে বর্ডারে যাতে এই বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে এবং এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। তো তারা বলেছেন সেই বিষয়ে তারাও আন্তরিক এবং তারা সকল সংস্থাকে সেই হিসাবে তাদের ইনস্ট্রাকশন দিবেন। এই টুরিস্ট ভিসা নিয়ে কোনো কথা হয়েছে? টুরিস্ট ভিসা খুলে দেওয়ার ব্যাপারে না, সমস্ত ভিসা কার্যক্রম তাদের বিগত 1-1.5 বছর সময়ের মধ্যে তাদের কনসুলেটগুলো এবং তাদের ভিসা অফিসগুলো বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, যার জন্য তারা এখনো পুরোদমে সেই ভিসা কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা এশিওর করেছে যে তারা গ্রাজুয়ালি সেটা চালু করবে পূর্ণাঙ্গ। দেড় বছরের অন্তর্বর্তী সরকার 133টার মতো অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে কতগুলো
পক্ষপাতের অধ্যাদেশও রয়েছে। বিএনপি আসলে এগুলোকে কিভাবে মূল্যায়ন করবে? আইনমন্ত্রীকে জিজ্ঞেস করলে ভালো হতো না? আপনি পার্টির একজন সিনিয়র নেতা। সালাউদ্দিন ভাই, আচ্ছা সালাউদ্দিন ভাই, চিটাগাংয়ে যে ব্যবসার বাড়িতে আচ্ছা, এই বিষয়ে আমি বলি। আচ্ছা, আমার রুমে বসো। এ বিষয়ে বলি, গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে পার্লামেন্টের নিয়ম অনুসারে। সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনী সহ গ্রহণ করা হতে পারে, সেটাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোন কোনগুলো অধ্যাদেশ হয়তো প্রয়োজন হবে না, ল্যাপস হয়ে যাবে, তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। সেটা আইন মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এই বিষয়ে অবহিত হবেন। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, নতুন সরকার নতুন করে জিওপলিটিক্যালি সম্পর্ক প্রস্তাবিত হবে, সেই ক্ষেত্রে ভারতে যে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনার সরকার কোনো উদ্যোগ নিয়েছিল, কবে কবে না নিতে পারে, এখানে আলোচনা হচ্ছিল। ধন্যবাদ। আরো একজন হাই কমিশনার ওয়েট করছে। আচ্ছা, এই প্রশ্নটা এতক্ষণ না করে বাকি প্রশ্ন আমরা এটা করতে চাচ্ছিলাম ভাই, কয়েকবার বলতেছি। আমরা গতকালকের যে বিষয়টা আপনারা মনোযোগ আকর্ষণ করছেন, আমরা জানতে পেরেছি একটি সন্ত্রাসী গ্রুপ ইতিপূর্বে 2 মাস আগেও একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে এবং পুলিশ কমিশনার নজরে আনলে পুলিশ কমিশনার সাহেব চট্টগ্রামে তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে। তো সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, সেই জন্য 2 মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে এবং হেভি ওয়েপন্স সহ তারা গোলাগুলি করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না, এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। বিশেষ কোনো অভিযান চলবে কিনা? বিশেষ কোনো অভিযান চলবে? আমি পরিকল্পনা এখনই ফাঁস করতে পারবো না, কিন্তু আমরা কোনো কিছুই বাদ রাখবো না এদেরকে আইনের আওতায় আনতে। এদেরকে চিহ্নিত করা গেছে? চিহ্নিত করা গেছে, ওদেরকে চিহ্নিত করা গেছে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিএনপির নামে অন্য জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আপনাদের দলের নামে হচ্ছে, বিশেষ করে সেই জায়গায় পুলিশ তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। কিন্তু এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? এখন পরিস্থিতি কি অবস্থায় এসেছে? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে, আগের তুলনায় অনেক ভালো। একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে একটা শান্তি আসে এবং নিশ্চয়তা আসে। তো সেই জন্য এই আবহাওয়ার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো, 13 দিনের উন্নত হয়েছে, ভালো হয়েছে, এটা আমরা বলবো যে দৃশ্যমান। নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আমরা বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে। করা হয়েছে কিনা? আরও 2-3টে এরকম ঘটনা হয়েছে, সবগুলোকে আমরা করছি। আমরা ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর, এই সমস্ত বিষয়ে সেটা আশা করি জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমাদের। আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে এটা আদালতে চার্জশিট দাখিল করব এবং দ্রুততম সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা, বিচারের ব্যবস্থা করা হবে। বিচারকগণ বিচার করবেন স্বাধীনভাবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা আমরা সমাপ্ত করব নির্ধারিত সময়ের মধ্যে খুব দ্রুততার সাথে। এমন কোনো অপরাধী বাংলাদেশে আশা করি আর উৎসাহিত হবে না
এরকম কর্মকাণ্ড করতে, যদি আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি এবং ইনস্ট্যান্স দৃষ্টান্ত আমরা দেখাতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। তা আশা করি আমরা এখনো পর্যন্ত আমাদের আন্তরিকতার সাথে আমরা সমস্ত বিষয়